আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে আল্লাহর রহমতে অনেক, 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 অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে দাঁড়াইছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই বছর আপনারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কিংবা অলরেডি দেওয়া শেষ করেছেন, ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে আমি যে ভিডিওটা নিয়ে দাঁড়িয়েছি সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট মানে ক ইউনিট। দেখেন, এখানে আমি কতগুলা স্পষ্ট কথা বলেছি। কারা পরীক্ষা দিতে পারবে? একদম সহজ হিসাব। এখানে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে, যাদের জন্য আসন সংখ্যা রয়েছে 444-এর আশেপাশে। আচ্ছা, বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে, এখানে 281-এর আশেপাশে আসন সংখ্যা রয়েছে। মানবিক বিভাগের, মূলত এই ইউনিটটা হলো মানবিক বিভাগের ইউনিট, যেখানে আসন সংখ্যা রয়েছে 1710-এর আশেপাশে। কিছু কম হতে পারে, কিছু বেশি হতে পারে। এটা গত বছরের অনুসারে, সার্কুলার অনুসারে আমি ঘটনাগুলো বলছি। এরপরে যখন সার্কুলার দেবে এর একটু 19-20 হতে পারে, এর বাইরে না। আচ্ছা, আসন সংখ্যা আছে 2935-এর আশেপাশে। যাই হোক, কারা পরীক্ষা দিতে পারবে আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে একটা বিষয় অনেকেই কিন্তু মনে করে যে এই ইউনিটে মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান সব ছাত্রছাত্রীরাই প্রতিযোগিতা করবে। এই প্রতিযোগিতা তাহলে অনেকের মধ্যেই কিন্তু এই প্রতিযোগিতাটা হবে, কিন্তু বস্তুত তা না। মানবিক বিভাগের যারা পরীক্ষা দেবে, শুধু মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা হবে, তাদের জন্য 1710টা এর আশেপাশে আসন সংখ্যা রয়েছে। তার মানে আপনাকে কিন্তু বাণিজ্য বা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা করতে হবে না। অর্থাৎ আপনাদের যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা কিন্তু আলাদাভাবে, অর্থাৎ মানবিকের জন্য আলাদা, বাণিজ্যের জন্য আলাদা এবং বিজ্ঞানের জন্য আলাদা। তার মানে আপনারা বিজ্ঞান গ্রুপে যারা আছেন তারা হয়তো চিন্তা করতেছেন এটা মানবিক বিভাগের একটা ইউনিট, এই ইউনিটে যদি আমরা পরীক্ষা দিই তাহলে মানবিক বিভাগের ছাত্রছাত্রীরা কিন্তু বেশি এগিয়ে থাকবে। এটা কিন্তু আমরা অনেকেই মনে করি, বস্তুত তা না। আপনারা বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন, এই বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর মধ্যেই কিন্তু প্রতিযোগিতাটা হবে। এর মধ্য থেকে 944-এর আশেপাশে যে আসন সংখ্যা রয়েছে এখান থেকে কিন্তু পূরণ করা হবে। কতগুলো আসন রয়েছে অলরেডি আমি বলে ফেলেছি। পরীক্ষার সিলেবাস ও মানবন্টন একটা বিষয়। এই বিভাগে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক যারাই আপনারা পরীক্ষা দেন, একটা সেম কোশ্চেনে কিন্তু পরীক্ষাটা হবে। অর্থাৎ মানবিক বিভাগের জন্য যে প্রশ্নটা হবে একই প্রশ্ন বাণিজ্যিক বিভাগের জন্য, একই প্রশ্ন বিজ্ঞান বিভাগের জন্য। এখানে আলাদা কোনো প্রশ্ন তাহলে তৈরি করা হয়। তো যাই হোক, খেয়াল করেন, পরীক্ষার সিলেবাস ও মানবন্টন। সিলেবাসটা কি? আসলে সিলেবাসটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব, ধাপে ধাপে একদম অ্যানালাইসিস আকারে বিশ্লেষণধর্মী ভিডিওগুলো আমরা নেব। আজকে আমি দেখাচ্ছি শুধু মানবন্টনটা। দেখেন, এখানে এমসিকিউ থাকবে 60টি, 45 মিনিট সময় দেওয়া হবে। বাংলায় 15টি, পাস পাসে, ইংরেজিতে 15টি, পাঁচটা যদি আপনি পাস পান তাহলে কিন্তু পাস করবেন। জিকে বা সাধারণ জ্ঞান এখানে থাকবে 30টি, আপনার পাস হলো 10-এ। এই ক্ষেত্রে আপনি খেয়াল করেন তাহলে আমার যোগ করলে আসে 20, বাট এই অংশে যদি আপনি সব মিলে 24 পান তাহলে আপনি পাস করলেন। তো এখানে দেখেন এই যে বিষয়গুলো, বাংলা কোথা থেকে প্রশ্ন হয়, ইংরেজি কোন কোন জায়গা আমাদের পড়তে হয়, জিকে কোন কোন জায়গায় পড়তে হয়, এটা আমরা পরবর্তীতে অ্যানালাইসিস ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে দেখেন সিকিউ অংশের মধ্যে জিকে অংশ বা সাধারণ জ্ঞান অংশ থেকে কোনো প্রশ্ন হয় না। এখানে বাংলা 20, ইংরেজি 20। এই ক্ষেত্রে আপনাকে পাস করার জন্য যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, পাশের জন্য 5, ইংরেজিতেও পাশের জন্য 5, কিন্তু হয় 10, কিন্তু মোট পেতে হবে কত? আপনাকে 11 পেলে কিন্তু আপনি সিকিউ অংশে পাস করলেন। আবার দেখেন এই অংশে যদি 24 না পান তাহলে কিন্তু সিকিউ অংশের বা এই রিটেন অংশের খাতা আপনার দেখা হবে না। তো এখন দেখেন 24 আর হলো 11 যোগ করলে হয় 35, কিন্তু এই দুইটা যোগ করে আপনাকে 40 পাইতে হবে, তাহলে আপনি পাস করলেন। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি একটা আজগবি নিয়ম পাস করার। ঠিক আছে, তো
যে নিয়ম যেমনই হোক সেটা কিন্তু অনেক চমৎকার। ধাপে ধাপে আপনাকে কিন্তু এখানে আসতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতা হলো দেখেন, আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবেন তাদের এসএসসি এবং এইচএসসি দুইটাই কমপক্ষে 3.50 পেতে হবে, অর্থাৎ 3.5 নিচে কোনোটাই পেলে হবে না। তবে দুইটা যোগ করলে হয় 7, কিন্তু আপনাকে দুইটা যোগ করে পেতে হবে কত, 8, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বাণিজ্য এবং মানবিক বিভাগের ক্ষেত্রে আপনি দেখেন এখানে 3.00 3.00 এবং মানবিক বিভাগের ক্ষেত্রেও 3.00 3.00, এটা হলো এসএসসি এবং এইচএসসির জিপিএ। এই ক্ষেত্রে দেখেন যোগ করলে হয় 6, কিন্তু আপনাকে লাগবে কত, 7.50। এই পরিমাণ পয়েন্ট হলে আপনি মানবিক বিভাগ থেকে আবেদন করতে পারবেন, আপনি বাণিজ্য বিভাগ থেকে আবেদন করতে পারবেন, আপনি বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে পারবেন। এটা হলো আপনার আবেদনের যোগ্যতা। এখানে দেখেন আমি একটা কথা লিখে রাখছি, বিজ্ঞান বিভাগের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কারণ আপনি লক্ষ্য করেন, আপনি বাংলা পড়েছেন, আপনি যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট, আপনি কিন্তু ইংরেজিতে অনেকটাই মেধাবী, বাংলাও কিন্তু আপনি ভালো বুঝেন। আপনার যেটা বাদ রয়েছে সেটা হলো জিকে অংশ। এখন জিকে অংশ সাধারণত এখানে দেখেন, আপনি যদি একটু অ্যানালাইটিক্যাল থিঙ্কিং করেন, স্বাভাবিকভাবেই পৌরনীতি, ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি এইগুলা থেকে কিন্তু প্রশ্ন হবে না বললেই চলে। কিসের জন্য? যেহেতু আপনি এখানে বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগ উভয়টা রয়েছে, যে কারণে একটা এভারেজ কোশ্চেন করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী মোট 30টা কোশ্চেন হবে এই রিলেটেড। সো আমরা এই জিকে অংশ নিয়ে একটা অ্যানালাইসিস করব কি কি টপিক আমাদের পড়তে হবে। সেই টপিকগুলো যদি আমরা আদ্যপান্ত ভালোভাবে পড়ি এবং সেটা যদি আপনি একটু ভালোভাবে সময় দেন এবং আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনি কিন্তু সফল হবেন। তাই এটা কিন্তু বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটা বিরাট সুযোগ। আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে থেকে আমরা শুরু করলাম আমাদের অ্যাডমিশন জার্নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।